আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা জানেন এই লকডাউনের শুরু থেকেই আমরা প্রত্যেক দিন কিছু স্পেশাল গেস্টকে নিয়ে লাইভ সেশন আয়োজন করি এবং সেখানে আমরা কথা বলি কোনো একটা পার্টিকুলার সেক্টর নিয়ে, যে সেই সেক্টরে এই এলপিজি এই করোনা পরবর্তী সময় সেই সেক্টরে আসলে কি কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা যেতে পারে, ওভারঅল বিজনেসে কি ধরনের চেঞ্জ আসতে পারে এবং এই লকডাউনের সময়টাতে কিভাবে তাদের ঘরে বসে স্কিল ডেভেলপমেন্ট করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আমাদের লাইভ টক শো গুলোতে আলোচনা করি। সো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের লাইভ টক শোর 57তম এই পর্বে আমাদের সঙ্গে দুইজন স্পেশাল গেস্ট আছেন। একজন হচ্ছেন আব্দুর রহমান স্যার এবং আরেকজন হচ্ছেন শুভাশিস ভৌমিক ভাই। তো আব্দুর রহমান স্যার বর্তমানে ইউনিগ্যাসের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন এবং শুভাশিস ভাই ইউনিগ্যাসেরই বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড হিসেবে কাজ করছেন। তো আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নিয়াজ? আহ দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের সঙ্গে এই লাইভ টক শোটিতে জয়েন করছেন, আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের এই টক শোটা দেখছেন। এবং আমরা বর্তমানে লাইভে আছি কর্পোরেট আজকের যে পেজ আছে সেই পেজের থেকে। তো এবং আপনারা যারা এলপিজি সেক্টরে কাজ করছেন, আপনাদের অয়েল অ্যান্ড গ্যাস রিলেটেড যে কোনো রকমের প্রশ্ন, যে কোনো রকমের কোয়ারিজ থাকলে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমাদের সঙ্গে আজকে গেস্ট হিসেবে আব্দুর রহমান স্যার আছেন, শুভাশিস ভাই আছেন। তো তাদের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আপনারা করতে পারেন, আমরা লাইভ চলাকালীন সময় আপনাদের এই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমে আব্দুর রহমান স্যারের কাছে একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এই যে করোনা প্যান্ডামিক এর এই যে সময়টা, এই সময়টাতে তো আসলে প্রত্যেকটা বিজনেসই কিছুটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু আজকের এই লাইভ টক শোটিতে যেহেতু আমরা এলপিজি সেক্টর নিয়ে কথা বলবো, তো অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর এই করোনার কারণে আসলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এটা যদি আব্দুর রহমান স্যার আমাদেরকে একটু বলতেন। আসলে আমি যদি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের কথা বলি, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরটা আসলে একটা ভাস্ট সেক্টর। এর মধ্যে যেমন অয়েল আছে, যেমন গ্যাস আছে, এলপিজি আছে, বিভিন্ন পার্ট আছে। ইন্টারন্যাশনালি যদি আমরা দেখি যে অয়েলের যে সিচুয়েশন বর্তমানে, যে প্রাইস ট্রেন্ড যদি দেখি আমরা বেশ লাস্ট 6 মান্থ অর সো, এটা এমন একটা নোজ ডাইভ নিয়েছে জাস্ট এই করোনার সময়, তারপর থেকে আস্তে আস্তে একটু উঠার চেষ্টা করছে। আমি অ্যাজ এ ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ যদি বলি, গ্লোবালি তো উই আর হ্যাভিং এ অ্যাবনর্মাল সিচুয়েশন, কিন্তু যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, অয়েল সেক্টরটা কিন্তু মারাত্মকভাবে হ্যাম্পার্ড হয়ে গিয়েছে। যদি আপনি অয়েল সেক্টরে ব্যবহার দেখেন, তাহলে ইরিগেশন থেকে শুরু করে ট্রান্সপোর্ট সেক্টর থেকে শুরু করে সমস্ত জায়গায় ইউসেজ একটা সাবস্টেন্সিয়ালি কমে গিয়েছে। সেক্ষেত্রে অনলি যদি আপনি এলপিজি বলেন, শুধু হাউস হোল্ডে গ্যাসের কনজাম্পশনটা রয়ে গিয়েছে। আপনি যদি ট্রান্সপোর্ট সেক্টর বলেন, অটো গ্যাস সেক্টর বলেন, হোটেল রেস্টুরেন্ট ক্যাফে বলেন, এই পার্টগুলার ব্যবসাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বেসিক্যালি এখন এলপিজি সেক্টরটা অ্যারাউন্ড 40% তার সেলস হারিয়েছে। সো সেই দিক থেকে বলতে গেলে, আর যদি আমি অয়েল বলি, অয়েলের ইম্প্যাক্টটা অনেক বেশি, বিকজ অয়েলের একটা বড় অংশ যায় এই সময় ইরিগেশনে, ট্রান্সপোর্টে। সেই জায়গাগুলোতে ট্রান্সপোর্ট বন্ধ, যে কোনো ধরনের ইরিগেশনের পার্টের মধ্যেও অনেক প্রবলেম, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ, বড় বড় কনজাম্পশনগুলো বন্ধ। সেক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে চিন্তা করলে এটা একটা মেজর সেটব্যাক এবং মেজর শকের মধ্যে দিয়ে আমরা আছি। অনলি আমাদের ডোমেস্টিক সেক্টরে শুধু হাউস হোল্ডে এলপিজির ব্যবসাটা চলমান আছে, আদার্স ব্যবসাগুলো খুব লিমিটেড আকারে চলছে আমি বলবো। তো আমি একটু শুভাশিস ভাইয়ের কাছে জানতে চাই যে শুভাশিস ভাই তো এই যে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন ইউনিগ্যাসে। সো বিজনেস ডেভেলপমেন্ট করতে আপনার কাছে কি মনে হয় যে এই করোনা পরবর্তী সময়ে এলপিজি সেক্টরের বিজনেস ডেভেলপমেন্ট করতে গেলে আসলে আর নতুন কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, বা বিজনেস ওভারঅল বিজনেসে আসলে কি ধরনের চেঞ্জ আসতে পারে বলে মনে করেন এলপিজি সেক্টর? আচ্ছা, ধন্যবাদ নিয়াজ। তোমাকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই, তুমি এত সুন্দর একটা আয়োজন করছো সেই জন্য। আর রহমান স্যারের সূত্র ধরে তার আগে আমি একটু চ্যালেঞ্জের আগে আমি একটু এলপিজি সেক্টরটা তোমাকে একটু যদি এলাবোরেট করি। তুমি নিজেও এলপিজি সেক্টরে ছিলে এক সময়। হ্যাঁ, তোমাকে আমি যদি বলি যে 2009-এ বাংলাদেশের এলপিজির ডিমান্ড ছিল তোমার অ্যাপ্রক্সিমেটলি 7,000 থেকে 50,000 মেট্রিক টন। যদি আমরা 2014-এ চিন্তা করি, আমাদের এটার ডিমান্ড আসছে অ্যাপ্রক্সিমেটলি ক্লোজ টু 1 লাখ মেট্রিক টন।
বাট আজকে গত বছরের দিক থেকে বা এই বছর থেকে আমরা এটাকে 1 লাখ থেকে 10 টাইমস বাড়ায় অলমোস্ট 10 লাখ মেট্রিক টনের কাছাকাছি চলে গেছিলাম, এবং উই ওয়ার প্রেডিক্টিং দ্যাট যে এটা 2023 থেকে অলমোস্ট 25 এর দিকে অলমোস্ট 25 লাখসে যাবে। সো তুমি যেটা বুঝতেছো যে কি ধরনের গ্রোথ ছিল, হ্যাঁ, একটা গ্রোথ ছিল হচ্ছে হিউজ একটা গ্রোথ, মানে এক্সপোনেনশিয়াল হারে বাড়তেছিল। বাট গত বছর থেকে এমনিতেই আমাদের দেশে তুমি জানো মনে হয় যে 53টা লাইসেন্স, আমি একটু তোমাকে ডাটা ভিত্তিক দিচ্ছি যেটা তোমার বুঝতে সুবিধা হবে এবং দর্শক যারা আছে তাদের জন্য হয়তো ইনফরমেটিভ হবে। তো 53টা কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে, যার মধ্যে অলমোস্ট 25 অপারেটর আছে। সো অলরেডি এটা ইজ এ চ্যালেঞ্জিং ফিল্ড, ভেরি চ্যালেঞ্জিং ফিল্ড, যেটার মধ্যে এখন আমরা এমনিতেই যেটা বুঝতে পারছি যে গত কয়েক বছর ধরে যেটা এটা গ্রোথটা 10 to 12% চলে আসছিল অলরেডি। সো যেখানে এই বছর আমরা প্রেডিক্ট করতেছিলাম যে গ্রোথটা কত হবে, তার মধ্যে এই ধরনের সিচুয়েশন তুমি যেটা বললা যে বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সো দ্যাটস এ হিউজ ইম্প্যাক্ট। আমি তোমাকে বলতে পারি যে আমরা প্রেডিক্ট করতেছিলাম যে অ্যাটলিস্ট 10 to 12% গ্রোথ, হার্ডলি এই বছর গ্রোথ হয় কিনা, যেটা বললো যে সবচেয়ে বেশি রিজন হচ্ছে, আমি তোমাকে বলি, নাম্বার 1 হচ্ছে বিজনেস গ্রোথটা তো ডাউন হয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে মানুষের বাইং ক্যাপাসিটি কিন্তু তোমার ডিক্রিজ হয়ে যাচ্ছে। সো ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর হচ্ছে বাইং ক্যাপাসিটি ডিক্রিজ যদি করে, 12 কেজির যে মার্কেটটা, রিটেল মার্কেটটা কিছুটা হলেও আছে, মানুষজন ঘরে আছে, কিছুটা হলে কা করতে পারছে। আই ডোন্ট নো যেটা ওয়েদার সামনে এই ধরনের মানুষের বাইং পাওয়ারটা কিরকম থাকবে, বাট হোটেল হরেকা বলি আমরা একটা টার্ম, হ্যাঁ, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, হ্যাঁ, এই জিনিসগুলো তো সবগুলো বন্ধ, হ্যাঁ, সবগুলো তো বন্ধ। সেই বন্ধ করার কারণে 35 কেজি এবং 45 কেজির একটা বেশ বড় ডিমান্ড ছিল। সো এগুলো সব বন্ধ। তারপর তুমি জানো হয়তো আমরা এখন এলপিজির আমরা একটা বেশ নতুন ট্রেন্ড নিয়ে আসছিলাম, রেটিকুলেশন সিস্টেম, যেখানে আমরা বড় কন্ডোমিনিয়াম প্রজেক্ট গুলোকে আমরা যেগুলোকে করে দিতে পারছিলাম হচ্ছে নিচে সিলিন্ডার গুলো বসে একটা সেন্ট্রাল সিস্টেম গ্যাজেট অনুযায়ী করতেছিলাম। সো এভরিথিং, কারণ এই জিনিসগুলো ইমপ্লিমেন্টিং প্রসেস আটকে যাচ্ছে, আমাদের সেলসম্যানরা মুভ করতে পারতেছে না, তারপর হচ্ছে গিয়ে তোমার ডিমান্ড কমে গেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডিমান্ডের থেকে সাপ্লাই। আমি তোমাকে অলরেডি বলছি যে 53 কম্পিউটার মধ্যে 25টা কোম্পানি আছে, যেখানে অ্যাপ্রক্সিমেটলি তোমার 10 লাখের মতো ডিমান্ড, সেখানে আমাদের 18 লাখ ক্যাপাসিটি। হ্যাঁ, তুমি বুঝতে পারতেছো, অলমোস্ট ডাবলের মতো ক্যাপাসিটি আছে। সো এত ক্যাপাসিটি নিয়ে এই ধরনের ছোট্ট ডিমান্ড, যদি তার মধ্যে আবার যদি ডিমান্ড শ্রিঙ্ক হয়ে যায়, so definitely it will gonna be a very difficult situation for us in future. এবং বিজনেস ডেভেলপ করতে গেলে তোমার অনেকগুলো সেক্টর, যেমন আমি যদি বলি তোমাকে অটো গ্যাস একটা সেক্টর ছিল, সেইটাতেও মানুষ তো গাড়ি চালাতে পারতেছে না, মানুষের সব বন্ধ, কোথায় যাবে? সবগুলো সেক্টর এখন একটা বেশ আমরা কঠিন সময়, আমি বলবো একটা চ্যালেঞ্জিং টাইম পার করতেছি আমরা। তো আমিও যখন আসলে এলপিজি সেক্টরে কাজ করতাম, আমিও দেখেছি যে মানে সারা বছরে না যে পরিমাণ সেল হয়, মানুষের যে কোম্পানিগুলো থাকে বা যারা হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে গুলো থাকে, রোজার মাসটাকে কিন্তু তারা একটা অন্যরকম টার্গেট করে। এলপিজি সেক্টরের জন্য কিন্তু রোজার মাসটা খুবই ইম্পর্টেন্ট, বাট এইবারে তো রোজার মাসে মানে আসলে কোনো রকমের কোনো হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে কোনো কিছুই কোনোভাবেই খোলা গেল না, যার কারণে এটা হতে পারে আমাদের সামনের দিনগুলোতে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে আমাদের হয়তো কিছুটা লম্বা সময় লাগতে পারে। তো আমি একটু আব্দুর রহমান স্যারের কাছে আসতে চাই যে স্যার, এলপিজি এই যে সারা দেশে ডিস্ট্রিবিউশন করতে গিয়ে এখন তো অবশ্যই কিছু না কিছু সমস্যা হচ্ছে হয়তো, বাট যদিও সরকার এলপিজি কে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে দেওয়ার কারণে হয়তো যে ম্যাস ট্রান্সপোর্ট ওইখানে হয়তো তেমন কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই যে ডিস্ট্রিবিউটর, রিটেইলার দিয়ে একটা জায়গায় মাদার টার্মিনাল এবং কিছু ওয়্যারহাউস তৈরি করে যে ডিস্ট্রিবিউশন মডেলটা আছে এলপিজি সেক্টরে, ভবিষ্যতে কি স্যার এই মডেল দিয়ে আসলে মানে আরো প্রসিড করা যাবে, নাকি ডিস্ট্রিবিউশন সিস্টেমে বা মডেলে কোনো পরিবর্তন আসতে পারে? আপনার কাছে স্যার কি মনে হয় ব্যাপারটা? আসলে ডিস্ট্রিবিউশন মডেলে অলরেডি পরিবর্তন আসা কিন্তু শুরু হয়ে গিয়েছে। বেসিক্যালি আমি যদি বলি, একটা সময় বাংলাদেশের কনসেপ্ট ছিল, আমি যদি 2000 অ্যারাউন্ড বলি, একদম প্রথম দিকে আর কি, তখন ছিল একটা মাদার টার্মিনাল, সেই মাদার টার্মিনাল থেকেই সবাই এলপিজি দিত। বাংলাদেশে আসলে এলপিজি হাব দুইটা, যদি আমি ক্লিয়ারলি বলি, একটা হচ্ছে মংলা, আরেকটা হচ্ছে চিটং। তো একসময় চিটং এ বলতে গেলে টোটাল ছিল, টোটাল ছাড়া আর বাংলাদেশের গভর্নমেন্টের এলপি গ্যাস ছিল, ওনাদের তো রিভার ফ্যাসিলিটি নাই, সি ল্যান্ড ফ্যাসিলিটি নাই। সো একমাত্র টোটাল আর ম্যাক্সিমাম কোম্পানি ক্লাস্টার ছিল মংলা থেকে। মংলা থেকে কোম্পানিগুলো বিভিন্নভাবে ডিস্ট্রিবিউশন করত। পরবর্তীতে বিভিন্ন কোম্পানি স্যাটেলাইট কনসেপ্টটা নিয়ে আসে। আপনি নিয়ে জানবেন যে ওমেরা বেসিক্যালি বাংলাদেশে প্রথম দিকে এই
স্যাটেলাইট টার্মিনাল কনসেপ্টটা নিয়ে 4টা প্ল্যান দিয়ে শুরু করে, এবং ওই যে একটা ফর্মুলা যে সারা বাংলাদেশকে এক জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের আন্ডারে এনে ডিস্ট্রিবিউট করা, ওই কনসেপ্টে কিন্তু আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি। ওইখান থেকে আরো ডেভেলপমেন্ট হয়েছে। এখন স্যাটেলাইট গুলা বাংলাদেশে মোস্ট অফ দ্য প্লেসে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে আরডিসি এবং ফ্রাঞ্চাইজ গুলা হচ্ছে, কিছু জয়েন্ট ইনভেস্টমেন্টে প্ল্যান হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি যদি জাপানের উদাহরণ দেই, জাপানে ইম্পোর্টার হচ্ছে 4টা, বটলার হচ্ছে 1200। সো বাংলাদেশে একটা পর্যায়ে গিয়ে ইম্পোর্টার কমে যাবে। দ্য নাম্বার অফ ইম্পোর্টার্স উই আর হ্যাভিং, এটা অ্যাবনর্মাল। বাংলাদেশে এত ইম্পোর্টার থাকার কোনো প্রয়োজনই নাই। আমরা সবকিছুই ক্লাস্টার ওয়েতে করতে পারতাম, যেটি শেয়ার করতে পারতাম, যে কোনো ভাবে করে। বাংলাদেশে খুব বেশি ইম্পোর্টার প্রয়োজন নাই। বাংলাদেশে প্রয়োজন হচ্ছে ওয়াইড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। তখন কি হতো, গ্যাসটাকে খুব ইজিলি সব জায়গায় পৌঁছানো যেত। এখন যেটা হয়েছে, আগের চেয়ে অনেকটাই ডেভেলপ করছে, যে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে গ্যাসটা বিভিন্ন জায়গায় ইজিলি দেওয়া যাচ্ছে। এর মধ্যে করোনার কারণে যে ইম্প্যাক্ট করে নাই তা না, করোনার কারণে ফ্যাক্টরিগুলা কিন্তু খুবই কষাস। একটা গাড়ি আসা থেকে শুরু করে সেইটার হাইজিন মেনটেন করে তাকে ডিসইনফেকশন করা থেকে শুরু করে তার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যেমন আমি যদি ইউনিগ্যাসের কথা বলি, আই এম শিওর এটা অনেক বড়, সবগুলা কোম্পানি মোস্টলি ফলো করছে। আমরা ইভেন ড্রাইভারদেরকে আমাদের ফ্যাক্টরিতে ঢুকতে দিচ্ছি না। আমরা স্ট্যান্ড বাই ড্রাইভার রেখেছি, যেটা ওরা গেট থেকে নিয়ে গাড়িটাকে ঢুকাবে, গাড়িটাকে প্লেস করবে, তার আগে ডিসইনফেকশন করে ডিসইনফেক্টেন্ট করে গাড়িটাকে নিয়ে তারপর ফ্যাক্টরিতে ঢুকবো। আমরা প্রাইমারি লোডিংটা দিয়ে আবার গাড়িটা বের করছি, তখন ড্রাইভার ব্লাশিংটা করছে। এইভাবে করে আমি শিওর যে আমরা ছাড়াও সব কোম্পানিগুলো এই প্রসেসটা ফলো করছে। ডিস্ট্রিবিউশন একটা বড় প্রবলেম। গভর্নমেন্টের এই ডিক্লারেশনের পরেও যে এটা একটা নিত্য ব্যবহার্য প্রয়োজনীয় জ্বালানি, তারপরেও আমরা বিভিন্নভাবে পুলিশের হ্যাসেল, বিভিন্ন ধরনের হ্যাসেল আছে রোডে। রিটেলার গুলো ঠিক মতো দোকান খুলতে পারছে না। দোকানের যে পারমিশন দেওয়া হচ্ছে, এটা মেইনলি ডিস্ট্রিবিউটর গুলো দোকান ওপেন করতে পারতেছে, কিন্তু আমাদের যে ছোট ছোট রিটেলার, মাইক্রো রিটেলার, বা এখন বাংলাদেশে অনেক ধরনের রিটেলার আছে, একটা হার্ডওয়্যারের দোকানেও এখন এলপিজি পাওয়া যায়, এই ধরনের দোকানগুলো বন্ধ আছে। এটার কারণে কিছু ইস্যু হচ্ছে আর কি। তবে আমি মনে করি সার্বিকভাবে এই চ্যালেঞ্জের মধ্যেও সুভাষী যেটা বললো, যে রেস্টুরেন্টের একটা বড় মার্জিন নাই, মানে রেস্টুরেন্ট বন্ধ অলমোস্ট। এই গভর্নমেন্ট ডিসিশনের পরেও খুব অল্প পরিমাণ রেস্টুরেন্ট খুলেছে। অটো গ্যাস একটা সাবস্টেন্সিয়াল স্টেশন বন্ধ, যেগুলা গ্যাস দিতে পারতেছে না। তো এইভাবে চিন্তা করলে যে মানে এই পার্টটাই খুব হ্যাম্পার হয়েছে। আর ডিস্ট্রিবিউশন, যেটা আমি আবারও বললাম, আস্তে আস্তে আমরা কিন্তু যে নাম্বার অফ কোম্পানিজ আসতেছে, সুভাষিস বললো অলরেডি যে 25+ কোম্পানি অপারেটিং, আরো প্রায় 25+ লাইসেন্সড। তো ভবিষ্যতে গিয়ে যেই পরিমাণ ফিয়ার্স মার্কেট হবে, তখন এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা আরো ওয়াইড হওয়া ছাড়া আমি আর কোনো বিকল্প দেখছি না। তবে আমার কথা হচ্ছে, উই হ্যাভ টু গো ফর ক্লাস্টার ফ্যাসিলিটি। আমাদের ইম্পোর্টার কমাইতে হবে। আমার মতো বাংলাদেশের মতো এরকম একটা দেশে আই ডোন্ট থিংক যে 25-30টা ইম্পোর্টারের আদৌ কোনো। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই ডিস্ট্রিবিউশন সিস্টেমে মনে করেন যে আপনারা কি মোবাইল অ্যাপ দেওয়া বা কাস্টমারের সঙ্গে সরাসরি রিলেশনশিপ বিল্ড করা বা কোম্পানির তরফ থেকে কিছু ডেলিভারি দেওয়া, এইরকম কোনো কিছু অটোমেশন করা, বা কোনো একজন কাস্টমার হয়তো তার নিকটবর্তী রিটেইলারকে পেয়ে যাবে, এরকম কোনো সিস্টেম ডেভেলপ করা, এরকম কোনো কিছু কি স্যার মানে ইউনিগ্যাসকে এরকম কোনো পরিকল্পনা করছেন? খুবই টাইমলি কোশ্চেন। আমরা আসলে বেশ কয়েকটা জিনিস নিয়ে কাজ করতেছি, তার মধ্যে একটা একটু বলি। আমরা একটা আরএফআইডি টেকনোলজি নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে সিলিন্ডারকে ট্র্যাক করা হবে, মানে প্রথমে ডিস্ট্রিবিউটর, তারপরে রিটেলার, কনজিউমার পর্যন্ত। এই প্রজেক্টটা শেষ করতে কিছুটা সময় লাগবে। তো আমরা অলরেডি হার্ডওয়্যার প্রকিউরমেন্টে আছি, ট্যাগগুলো লাগাচ্ছি। এটা গেল হচ্ছে সিলিন্ডারের জন্য। এরপরে আমাদের বিভিন্ন প্ল্যান্টের মধ্যে আমাদের ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্টগুলো বের হবে, আমরা এসএপির আন্ডারে একটা লাইসেন্সিং নিচ্ছি। সেটা হলো হাইড্রোকার্বন ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার আর কি। সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যে কোয়ান্টিটি গুলো দেই, এই রিকনসিলেশন করতে সুবিধা হবে। পরবর্তীতে আমাদের যে অটো গ্যাস স্টেশন গুলো আছে, সেগুলাতে আমরা কয়েকটা কনফিডেন্সিয়াল কাজ করছি, যেখানে আমরা কোয়ান্টিটিটা ভেরিফাই করে রিকনসাইল করতে পারবো। আর আপনি যেটা অ্যাপ এবং যে পার্টটা বললেন, সেটা নিয়ে বেসিক্যালি সুভাষিসও কাজ করছে, আমাদের টিমও কাজ করছে, যে মানে অ্যাপ দিয়ে আমাদের কাস্টমার এন্ড থেকে একদম এই জিনিসটাকে টাই আপ করা। তো এই জিনিসটা নিয়েও আমরা কাজ করছি। মানে
সহসাই এটা মার্কেটে চলে আসবে। আম- আর আরেকটা আমি জিনিস যদি আমি একটু অ্যাড বলি, করি, সুভাষী জাস্ট একটা মিনিট আমি জাস্ট বলে রাখি, আগামী মার্কেট গুলা কিন্তু এই অ্যাপ বেসডই হবে। আমরা এত কমফোর্টেবল হয়ে যাচ্ছি আজকাল অ্যাপে, যে অ্যাপ ছাড়া আসলে মনে হয় আমাদেরও কিছু ভালো লাগে না, লাইক ফুডপান্ডা লাইভটাও তো হচ্ছে অ্যাপ দিয়েই। হ্যাঁ, লাইভটাও অ্যাপ বেস। সুভাষী বল। জি। তো নিয়াজ, তোমার যে কোশ্চেনটা ছিল স্যার তো ম্যাক্সিমাম কভার করেছে। তারপর আমি যেটা বলবো, তুমি যেটা বলছো যে কাস্টমারদের, তুমি যদি আমাদের ফেসবুক পেজে যাও, ইউনিগ্যাসের ফেসবুক পেজে যাও, তুমি ওখানে দেখতে পারবা যে কয়েকটা আমরা ডিভিশনাল ভেদে কয়েকটা হটলাইন দিয়েছি। সো কাস্টমার যদি চায় ইমার্জেন্সি, তো ওই হটলাইন গুলোতে ফোন করলে তো ওই নিয়ার বাই ডিস্ট্রিবিউটার যে আছেন সে তাকে অ্যাটেন্ড করবে। হ্যাঁ, সো এখান থেকে তো আমরা তোমার তোমার কোশ্চেন যদি আনসার দেই, ডিরেক্ট আনসার হচ্ছে আমরা সেই অ্যাটেম্পটাও নিয়েছি যে একদম এন্ড ইউজারকে কিভাবে পৌঁছাতে পারি। তো এন্ড ইউজার পৌঁছানোর জন্য আমরা বেশ কয়েকটা সব ডিভিশনাল ভিত্তিকে বেশ কয়েকটা হটলাইন চালু করে তাই ওখান থেকে আমাদের নিয়ার বাই ডিস্ট্রিবিউটার গুলোকে ট্যাগ করে দিচ্ছি। এটা শুধু আমরাই না, যারা বড় বড় এলপিজি অপারেটর আছে তারা অনেকেই এটা একই ধরনের অ্যাটেম্প নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুর রহমান স্যার এবং শুভাশিস ভাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে শতাধিক দর্শক আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, অনেকেই আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা লাইভটা আপনাদের পেজে বা আপনাদের প্রোফাইল থেকেও একটু শেয়ার করে দেন যাতে অন্যরা সবাই দেখতে পারে। তো শুভাশিস ভাই, আমি যখন এলপিজি সেক্টরে জব করতাম, আমার জব করার সময়টা ছিল 2012, 13, 14, 15-র মাঝামাঝি। এরপর তো আমি জব ছেড়ে দিলাম। তো আমরা যখন জব করছি তখন দেখছি যে তখন বাংলাদেশে কত 7টা বা 8টা 2015 সাল পর্যন্ত 7টা বা 8টা অ্যাক্টিভ অটো গ্যাস স্টেশন ছিল তখন পর্যন্ত। এবং আমি একটা অটো গ্যাস স্টেশনে কাজ করছিলাম, সেটা কিছুটা কাজ করা হয়েছিল, যেটা হচ্ছে আপনার সাউদার্ন, যেটা মহাখালীর ওখানে যে লাভস গ্যাস, আমি তো ওখানে ছিলাম। বাট এরপর থেকে আমি যতদূর জানি বা মানে ইন্ডাস্ট্রির সঙ্গে আমার যতটুকু ব্যাপার মানে যতটুকু কমিউনিকেশন আছে, আমরা জানি ইউনিগ্যাস কিন্তু অটো গ্যাস নিয়ে খুব বড়ভাবে একটা চিন্তা ভাবনা করছে, বেশ বড় ধরনের কাজ করছে এবং অনেকের সঙ্গে মিলেমিশে মানে ইন্ডাস্ট্রিতে একটা ম্যাসিভ চেঞ্জ আনার ট্রাই করছে। আবার সিএনজির চেয়ে এলপিজির কিন্তু অনেক মানে পজিটিভ দিক আছে, যে দিকগুলা মানে আমরা যখন কাজ করতাম তখন আমাদের মানে নিত্যদিনই এগুলো নিয়ে অ্যানালাইসিস করা লাগতো। সো এখন হঠাৎ করে এই যে করোনার একটা ধাক্কা আসলো বা এই যে ইন্ডাস্ট্রিটা এত স্মুথলি যাচ্ছিল, আমার মনে হয় ইউনিগ্যাসের 2021 সাল নাগাদ বেশ বড়সড় একটা প্ল্যানিং ছিল। সো সামনের দিনগুলোতে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সিচুয়েশনটা কখন ঠিক হতে পারে বা কতদিন নাগাদ ঠিক হবে, বা ওই ওই সময়টাতে এই অটো গ্যাসটা কি হোল্ড রাখবেন, বা ওই সময়টা শেষ হয়ে গেলে মানে আবার কিভাবে বাউন্স ব্যাক করার চিন্তা ভাবনা করছেন? ওকে, খুবই ভালো কোশ্চেন। তোমাকে আমি ফার্স্টে আগে একটু আপডেট করে নেই, যেহেতু তুমি 2012 সাল থেকে 8 বছর এলপিজি ইন্ডাস্ট্রিতে নাই। হ্যাঁ, তোমাকে একটু আবার সেই ডাটা দিবেন। হ্যাঁ, 15 সাল থেকে আমি কিছু ডাটা, অ্যাকচুয়াল ডাটা দিবেন, কিছু ইনফরমেশন দেই, তাহলে যারা আছেন তাদের জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, তো তুমি যেটা দেখছো তুমি হয়তো ঠিকই দেখেছো। সো আমি যদি বলি, এই পর্যন্ত বাংলাদেশে এখন পর্যন্ত আমি একটা একটা করে আসতেছি, সোফার অলমোস্ট 1100-র কাছাকাছি এলপিজি লাইসেন্স অ্যাপ্রুভাল পেয়ে গেছে বিস্ফোরক অধিদপ্তর থেকে। সো ইটস এ হিউজ নাম্বার। তোমাকে যদি একটু কম্পেয়ার করে বলি, সারা বাংলাদেশে ইজ ক্লোজ টু 500 সিএনজি স্টেশন, গত 20 বছরে ক্লোজ টু 500 সিএনজি স্টেশন আছে। এবং স্বাধীনতার পর থেকে আমাদের যদি বলি রিফুলিং স্টেশন কত আছে, পদ্মা, মেঘনা, যমুনা মিলে, তো সেখানে আনুমানিক আমি বলতে পারি 2100 থেকে 2200-র মতো। সো তুমি চিন্তা করে দেখো, 2-3 বছরে অলরেডি 1100-র কাছাকাছি এলপিজি স্টেশন অ্যাপ্রুভাল পেয়ে গেছে, যেখানে রাইট নাও প্রায় 170টা এলপিজি স্টেশন ঢাকা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রানিং আছে, যেটা অনেকে জানে না। সো এটা আমাদের সবার জন্য একটা বিগ ইনফরমেশন যে 170টা এলপিজি রানিং স্টেশন কিন্তু অনেক বড় ব্যাপার। তো তোমাকে এটাই জন্য বলতে চাচ্ছি যে আমাদের ইউনিগ্যাসের আমরা যেটা প্ল্যান ছিল, যেটা আমি প্রথম থেকে বাইরের দেশে যে মডেলগুলো ছিল, যে ফ্র্যাঞ্চাইজির যে মডেলগুলো, আমরা একটা এলপিজি স্টেশন বা রিফুলিং স্টেশন বলতে যেটা বুঝি, একটা পরিবেশ বুঝি, মানে একটা এক্সপিরিয়েন্স নিবে রিফুলিং স্টেশনে যারা নামবে, তারা যাতে একটা 7-Eleven থাকে, বাইরের দেশে আমরা দেখেছি একটা বুথ থাকে, তারপর সবকিছু অনেক কিছু থাকে। তো আমাদের একটা প্ল্যানিং ছিল, তুমি হয়তো আমাদের ইয়েতেও দেখবা, আমরা ওই মডেলগুলো নিয়ে আগাচ্ছিলাম। তো এবং সেই মডেলগুলো নিয়ে একটা আমাদের বুথ থাকছিল। আমাদের সাথে তুমি জানো স্বপ্নর সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে, স্বপ্ন এক্সপ্রেস নামে একটা শপ থাকার কথা, সেভাবে আমরা আগাচ্ছিলাম এবং কয়েকটা স্টেশন আমরা এভাবে চালু করেছি।
সো 2020 এবং 21 সাল ডেফিনেটলি আমাদের জন্য একটা বড় টার্গেট ছিল এবং সেখানে আমরা একটা বড় কিছু করব। সো আমি যদি বলতাম যে চ্যালেঞ্জগুলো কি কি আসবে, প্রথম একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে তুমি দেখো যে প্রজেক্টগুলো সব ডিলে হয়ে যাচ্ছে। গত 3 মাস ধরে আমি কোনো প্রজেক্টে কোনো হাত দিতে পারছি না, সিভিল ওয়ার্কগুলো পেন্ডিং হয়ে যাচ্ছে, যেখানে আগামী মানে এই সেক্টরটা একটা বুমিং সেক্টর এলপিজি সেক্টরের। আমার মতে আগামী 1 বছরের মধ্যে টোটাল মার্কেটে 10% ক্যাপচার করে ফেলতে পারতো এই সেক্টরটা, যদি কারণ যেভাবে এটার প্রোগ্রেস ছিল। সো বাট হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি প্রজেক্টগুলোকে ডিলে করে দিবে। আবার আমি বলবো যারা ইনভেস্টর ছিল তাদের জন্য একটা বড় রকমের প্রবলেম হচ্ছে, ব্যাংক লোন নিয়ে ফেলেছে কিন্তু ব্যাংক লোন গুলো ইনস্টলমেন্ট স্টার্ট হয়ে গেছে, ইনস্টলমেন্ট গুলো বন্ধ হয়ে যাচ্ছে। তুমি জানো যে অনেকগুলো যে বাংলাদেশের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিছু কিছু স্টেশন চালু আছে, বাট অনেক জায়গায় স্টেশন গুলো চালু নেই। হ্যাঁ, অনেক স্টেশন বন্ধ আছে, যেটা স্যারও বললো। সেখানে সেলস ড্রপ করে গেছে বিকজ অফ কারণ রাস্তায় গাড়ি নেই। হ্যাঁ, রাস্তায় গাড়ি ঘোড়া কম চলছে, সে ব্যাংক লোনের যে প্রেশারটা হয়ে গেছে। ইভেন একটা বেশ রকমের ট্রেন্ডিং ছিল যে কনভার্সনের। তুমি জানো যে ন্যাচারাল গ্যাসের ক্রাইসিসের কারণে সিএনজির দাম বেড়ে যাচ্ছে। সিএনজি বা আগে যেটা 2005-06 দিক থেকে যেটা 8.5 টাকা 8 টাকা 75 পয়সা যে সিএনজি, এখন 43 টাকা। সো এটা অনেক বেড়ে গেছে, যেটা ক্লোজ টু ইকুইভ্যালেন্ট টু আমরা এলপিজি এখন সেল করি 45, which is almost equivalent. So এক্ষেত্রে এলপিজি is gonna be a most popular fuel in near future. সো এটাই এই ট্রেন্ডে যাচ্ছিলাম। সো এখানে একটা বড় ধাক্কা, এবং সেই ধাক্কার কারণে ডেফিনেটলি আমাদেরকে আমরা চেষ্টা করছি সেটাকে যতটা হোক মিনিমাইজ করার জন্য, কিভাবে করার জন্য। আরেকটা যেটা জিনিস হচ্ছে যে সাপ্লাইয়ের কারণে একটা প্রাইসের একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট হয়েছে এলপিজি মার্কেটে। পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে তুমি দেখতেছো এলপিজি সিপি ভয়ঙ্কর ওঠানামা করতেছে, কখনো কমে যাচ্ছে কখনো বেড়ে যাচ্ছে। দ্যাটস একটা প্রবলেম। ডিস্ট্রিবিউশন একটা প্রবলেম, যেটা বললো যে রোড ট্যাঙ্কার গুলোর মধ্যে দিয়ে আমরা এলপিজি রিফিলিং স্টেশনে পৌঁছে দিতাম, ডিসইনফেকশন করার ব্যাপারটা আমাদের চলে আসতেছে, ওইখানে সেফলি নামানো। কারণ যে ড্রাইভার যে হেল্পার গুলোকে যাচ্ছে তাদের সেফটিটাকে এনশিওর করা আমাদের প্রথম কাজ, যে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কোনো তাদের, কারণ তাদের আমাদের কাছে সবার আগে ব্যবসার আগে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সে আমার কাছে মনে হয়েছে মানুষের জীবন, হ্যাঁ, সেফটি। কারণ আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা মোস্ট প্রায়োরিটি দেই সেফটিকে, এবং আমরা সেভাবেই আগাচ্ছিলাম আর কি। তো দ্যাটস এ বিগ আই থিঙ্ক থ্রাস্ট আর কি আমাদের এই সেক্টরটার উপরে। আমি একটু আব্দুর রহমান স্যারের কাছে আসতে চাই যে স্যার, এই মুহূর্তে এলপিজি সেক্টরে তো অনেকেই জব করছে এবং অনেকেরই একটা মানে ইচ্ছার জায়গা, বা অনেকেই চাচ্ছিল যে তারা হয়তো এলপিজি সেক্টরে জব করবে। যারা ইয়াং ইঞ্জিনিয়ার আছে তারাও কিন্তু এখন এলপিজি সেক্টরটাকে একটা প্রেফারেন্স দেয়, তাদের একটা প্রেফারেন্সের তালিকায় কিন্তু এলপিজি সেক্টরটাও আছে। এবং বাংলাদেশের যে নামি দামি ইউনিভার্সিটি গুলো সেখানকার অনেক স্টুডেন্টরাও কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করার পর এলপিজি সেক্টরে জব করতে আসে। সো বর্তমান সময়ে এলপিজি সেক্টরে যারা পেশাজীবী আছে বা তরুণ যারা এলপিজি সেক্টরে জবের জন্য আসতে চাচ্ছে, আসলে তাদের কি মানে তাদের কাছ থেকে কি রকম প্রিপারেশন আপনি এক্সপেক্ট করছেন সামনের দিনগুলোতে, বা এই সেক্টরে ফিউচারে জব মার্কেট কিরকম হতে পারে, এই সম্পর্কে যদি একটু বলতেন। আমি বেসিক্যালি মানে জব ক্যাটাগরিকে দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে মানে টেকনিক্যাল, আর একটা হলো নন টেকনিক্যাল। তো নন টেকনিক্যাল বলতে আমরা যা টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ার এন্ড আদার্সদের জব ক্রাইটেরিয়া বাদে বাকি যে যত জব আছে, সেলস, মার্কেটিং এন্ড আদার্স, অ্যাকাউন্টস, অ্যাডমিন, সবকিছুই আমরা নন টেকনিক্যাল ধরি। আর যেহেতু আমাদের টেকনিক্যাল পার্ট, এলপিজি ইজ এ টেকনিক্যাল প্রোডাক্ট, সো এখানে আমাদের অটো গ্যাস থেকে শুরু করে রেটিকুলেটেড এই যে পার্টগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল, সেলস এন্ড আদার্স, প্ল্যান্ট তো আছেই, সবগুলো আমরা টেকনিক্যাল পার্ট ধরতে পারি আর কি। আমি বোথ ওয়েজই যে কোনো ভাবেই অয়েল এন্ড গ্যাস সেক্টরটা খুবই একটা লুক্রেটিভ সেক্টর। আমি শুধু এলপিজি বলবো না, আমি অয়েল এন্ড গ্যাস সেক্টর অ্যাজ এ হোল বলবো। ওয়ার্ল্ড ওয়াইড অয়েল এন্ড গ্যাস সেক্টরটা আসলে খুবই রিওয়ার্ডিং। আমি যদি বাংলাদেশের কথা বলি, আমি বাংলাদেশ রিওয়ার্ডিং না এটা বলবো না, তবে গ্লোবালি অয়েল এন্ড গ্যাস সেক্টরটা একটা যেই বেঞ্চমার্কে প্যাকেজটাকে বা স্ট্যান্ডার্ডাইজ করে বিভিন্ন অ্যালাউন্স থেকে শুরু করে বিভিন্ন ভাবে, সেই তুলনায় আমি বলবো যে বাংলাদেশটা একটু স্লো, বিশেষ করে টেকনিক্যাল ম্যান পাওয়ারদের ক্ষেত্রে। তবে ডেফিনেটলি এটা গোয়িং ফরওয়ার্ড খুব ভালো হবে। তো এটা একটা খুবই মানে ইন্টারেস্টিং ফিল্ড ফর টেকনিক্যাল পিপল, আর নন টেকনিক্যাল পিপলদের জন্য এটা ইন্টারেস্টিং কারণ এখানে অনেক ধরনের এনকারেজিং জিনিস আছে। কিন্তু আমি যদি টেকনিক্যাল অ্যাজ এ পার্সপেক্টিভ বলি, তাহলে ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পিপলদের জন্য এলপিজি খুবই একটা ইন্টারেস্টিং সেক্টর, কারণ এখানে অনেকগুলা ভ্যারাইটি অফ ওয়েজ আছে যেখানে আমরা কাজ করতে পারি। যেমন আমাদের ক্ষেত্রে আমাদের প্ল্যান্ট আছে, সফটওয়্যারের প্ল্যান্ট আছে, ডিসিএস সিস্টেম আছে, পিএলসি আছে, বিভিন্ন ধরনের বিষয় আছে। তারপরে আমাদের অটো গ্যাস সেক্টর আছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে।
আমাদের রেটিকুলেটেড সেক্টর আছে, যে হাউস হোল্ডে আমাদের গ্যাস দেওয়ার সুযোগ আছে, আমাদের কন্ডোমোনিয়াম আছে, আমাদের টাউনশিপ প্রজেক্ট আছে, আমাদের এখানে কাজ করার মানে নিউমেরাস স্কোপ আছে। এখন আমি যদি বলি যে ফ্রেশ গ্রাজুয়েট বা মানে যারা নতুন বা ইয়াং, যারা মাত্র পাশ করেছে, সদ্য পাশ করা ছেলেপেলে, আমরা দেখেছি যে অনেক সিনিয়র লেভেলের লোকজনও সেলস বা আদার্স এর ক্ষেত্রে প্রচুর আমরা ইন্টারভিউ কল পাই যে দে ওয়ান্ট টু কাম টু এলপিজি সেক্টর বিকজ তারা মনে করছে এটা একটা বুমিং সেক্টর। আমি ফ্রেশদের ক্ষেত্রে একটা জিনিস সবসময় বলি যে বি ফোকাসড, মানে তাকে ফোকাসড হইতে হবে। প্রথম একটা সিভি প্রপারলি রেডি করেন, তারপরে আপনারা অ্যাপ্লাই করেন, এবং নিজেরা যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখনকার যুগে, সেটা হচ্ছে যে নিজের মধ্যে সেই এক্স ফ্যাক্টর গুলা তৈরি করা। প্রত্যেকটা মানুষের মধ্যে শুধু আমাদের পুঁথিগত নলেজ থাকলে ইঞ্জিনিয়ারদের চলবে না। আমি কি খুব ভালো এক্সেল পারি, আমি কি অটোক্যাড পারি, আমি কি বিভিন্ন মানে যে আমাদের যে ডাটাবেস সফটওয়্যার টুলস গুলো আছে সেগুলাতে কি আমরা ইউজ টু, আমি কি মাইক্রোসফট অফিস, আমি কি জুম, আমি কি স্কাইপ, আমার কি অ্যাকাউন্ট গুলো আছে, আমার কি মানে লিঙ্কডইন প্রোফাইল আছে। এই জিনিসগুলো আমরা মনে করি কি যে আগে চাকরি পাবো, ধীরে ধীরে আমার ক্যারিয়ারটাকে গ্রো করবো, দেন এই জিনিসগুলো আসবে। কিন্তু বেসিক্যালি এটা একটা রং আইডিয়া। আমার আগে আসবে সিভি, প্রোফাইল এবং আদার কো কারিকুলার জিনিস, তারপরে আসবে আমার চাকরি। তো আমাকে শুরু থেকে স্মার্ট হইতে হবে, এবং এই স্মার্টনেসের কোনো বিকল্প নাই। কারণ আমি 10 জন ছেলেকে যখন ডাকবো, আমি দেখবো যে কোন ছেলেটা আমার ইমপ্রেসড ওয়েতে আমাকে ইমপ্রেস করতে পারতেছে, যে সে ব্যাকগ্রাউন্ড স্টাডি করেছে কিনা, সে রেডি কিনা, তার প্রোফাইল স্ট্রং কিনা। একটা ফ্রেশ ছেলে, আমরা অনেক ফ্রেশকে ইউনিভার্সিটি রিক্রুট করেছি। এর আগে আমার এমপ্লয়মেন্ট ছিল ওমেরাতে, সেখানেও আমরা অনেক ফ্রেশকে রিক্রুটমেন্ট করেছিলাম। ফ্রেশদের মধ্যে যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে এই এক্স ফ্যাক্টর গুলো নিয়ে কাজ করা। স্মার্ট হইতে হবে, স্মার্ট হওয়ার কোনো বিকল্প নাই। এবং এই জিনিসগুলো যদি তার মধ্যে থাকে, আমি মনে করি যে এলপিজি একটা মানে অত্যন্ত রিওয়ার্ডিং সেক্টর। এবং অনেকগুলো ইউনিভার্সিটিতে আমি একই কথা বলি যে ফোকাস হইতে হবে যে আমি অয়েল এন্ড গ্যাসে যদি কাজ করতে চাই, তাহলে আমি অয়েল এন্ড গ্যাস স্পেসিফিক মানে প্রচুর জিনিস আছে যেগুলো প্রিপারেশন নেওয়া যায়। একটা ভিজিও একটা আছে, ড্রয়িং সফটওয়্যার আছে, বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক সফটওয়্যার আছে। যে জিনিসগুলো আমাদের যদি জানা থাকে, ডেফিনেটলি মানে এই সেক্টরে এই লোকগুলা খুব ভালো করতে পারবে। আর ঢুকার পরে তো অনেক ধরনের জিনিসই আছে, পরিশ্রম হতে হবে, কেয়ারফুল হতে হবে। মানে ক্যারিয়ারকে প্রোগ্রেস করার জন্য আমি মনে করি অয়েল এন্ড গ্যাস একটা খুবই চমৎকার সেক্টর। বার্নিং এক্সাম্পল আমাদের কাছে প্রচুর আছে। এটুকু আমি বলতে পারি যে মানে প্রপারলি যদি নিজেকে প্রস্তুত করে, তাহলে আমার মনে হয় যে তারা ভালো করতে পারবে। আর আমি আরেকটা জিনিস এর আগেও বলেছি, আবারও বলি, যে আমাদের দেশে সবকিছু এখন সার্ভিস ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে ছিল আমি নিজের সব কাজ নিজে করতাম, এখন কিন্তু আর আমরা নিজের সব কাজ নিজে করি না। এখন আপনি যদি মানে উন্নত দেশগুলোর দিকে আমরা দেখি, ওদের দেশে জব সার্চ করার জন্য কিন্তু এজেন্সিজ আছে, যে আমি চাইলেই একটা জায়গায় সিভি ড্রপ করে জব নিয়ে নিলাম, এরকম না। তো আমাদেরও এই সার্ভিস ওরিয়েন্টেড বিভিন্ন অর্গানাইজেশন গুলো এখন প্রচুর আমি দেখি, লিঙ্কডইনে প্রচুর আমি কলও পাই, যে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট রিলেটেড, এইচআর রিলেটেড বিভিন্ন ধরনের ফার্ম থাকে যারা মানুষকে জব পাওয়ানোর ক্ষেত্রে হেল্প করে থাকে, বিভিন্ন ধরনের তারা ট্রেনিং দিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় এগুলোর সাথে মানে নিজেকে যদি অ্যাসোসিয়েট করে একটু ইনভেস্ট করে নিজের এন্ড থেকে, তাহলে আমার মনে হয়। আরেকটা জিনিস আমি লাস্টলি বলতে পারি, পার্সোনাল পোর্টফোলিওটাকে যদি স্ট্রং করতে পারি ইভেন চাকরি পাওয়ার আগেই, দ্যাট ইজ গোয়িং টু হেল্প হিম এ লট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুর রহমান স্যার। শুভাশিস ভাই, আপনাকে মানে আমরা কিছু প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নগুলো মনে হয় আপনাকেও জিজ্ঞাসা করা যেতে পারতো বা স্যারকেও জিজ্ঞাসা করা যেতে পারতো। একটা প্রশ্ন হচ্ছে যে মার্কেটে আসলে একটা ধারণা প্রচলিত আছে এলপিজি কনভার্সন করলে সেটার কস্ট বেশি এবং ফুয়েল হিসেবে আসলে অকটেন ভেহিকেলই বেশি কস্ট ইফেক্টিভ, এলপিজি না। এটা সম্পর্কে মার্কেটে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচলিত আছে। তো এইটার সম্পর্কে আসলে সঠিক ডেটা দিয়ে যদি এই বিষয়টা আপনি একটু আমাদের দর্শকরা বুঝতে বলছেন, এটা যদি একটু বলতেন, এলপিজি ইউজ করার বেনিফিট গুলো কি কি? আমি ডেফিনেটলি বলতে, প্রথম কথা আমি বলতেছি এই এলপিজি ডেফিনেটলি অটো গ্যাস যেটা বা বিশ্বের বিভিন্ন দেশে, আমি আপনাকে ইনফরমেশন দেই, কোরিয়ার একটা হিউজ অ্যামাউন্টেড অফ গাড়ি অটো গ্যাসে চলে। বিশ্বের অনেক বিগ কান্ট্রিগুলোতে আপনার অটো গ্যাস খুব বিখ্যাত। আমি যদি আপনি বলি অকটেনের দাম এই মোমেন্টে আমাদের 89 এবং হচ্ছে এলপিজির দাম হচ্ছে 45।
এবং সবচেয়ে বড় হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু যদি আমরা চিন্তা করি, অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমি যদি বলি ক্যালোরিফিক ভ্যালু যদি চিন্তা করি, সেই দিক থেকে এলপিজির অকটেন নাম্বারও কিন্তু কোয়াইট হাই। সো ডেফিনেটলি আই ক্যান সে ইউ দ্যাট ইফ ইউ কনভার্ট টু এলপিজি আপনি প্রায় 40 থেকে 40% মতো কস্ট সেভিং করতে পারবেন, ফর শিওর। তো এইটা একটা ফ্যাক্ট। বাট সিএনজির সাথে, এবং আমি আরেকটা কোশ্চেনও দেখতে পাচ্ছি তোমার সাথে, আমি যদি তোমাকে বলি, রয় অনিন্দা মনে হয় একজনকে বলছিলেন যে আপনি যদি বলেন যে এখানে সিএনজি থেকে ইয়েতে আসবে, এলপিজিতে কেন আসবে, অথবা হাইব্রিড গাড়ির যেটা, প্রথম কথা হচ্ছে ডেফিনেটলি হাইব্রিড গাড়ি আমাদের একটু নিশ সেগমেন্টের জন্য বর্তমানে, হ্যাঁ, নিশ সেগমেন্ট গুলোকে টাচ করে অনুযায়ী বাংলাদেশের রোড কন্ডিশন ইজ এ ফ্যাক্ট। আমি তো সেটা কোনোটা খারাপ, বাট আমার যেটা মনে হয় হাইব্রিড গাড়ি মাস লেভেলে যেতে আর একটু সময় নিবে, যতটা সময় নিয়েছে। যেমন আমি যদি বলি 2000 থেকে 2020 আপনি জানেন, আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দেই, 2001 থেকে 3 মধ্যে যে গাড়িগুলো সিএনজি কনভার্সন করা হয়েছে, ইটস রিকমেন্ডেড 5 বছর পর সিলিন্ডার রিটেস্ট করা এবং 15 বছর পর সিলিন্ডার চেঞ্জ করা। আমরা চেঞ্জ করা তো দূরে থাক, আমরা হার্ডলি আমি জানি যে আমরা এটাকে রিটেস্ট করছি কিনা ঠিক মতো। বাট আমরা যদি রিটেস্ট না করি এবং চেঞ্জ না করি, আই এম শিওর এটা আগামী কিছুদিনের মধ্যে ইট উইল বি মানে লাইভ বম। সো ডেফিনেটলি আমি রিকমেন্ড করবো যারা সিএনজি ভেহিকেল ইউজ করছেন তারা রিটেস্ট করে নেবেন এবং সিলিন্ডার গুলোকে দেখে নেবেন, আপনাদের হেলথ টেস্ট করে নেবেন। আর রিকমেন্ডেড হচ্ছে এত বড় প্রেসারের থেকে আপনি যদি সম্ভব হয় এলপিজিতে ইয়ে করতে পারেন, এখন এলপিজি অ্যাভেলেবেল। সো নাম্বার 1। এই আরেকটা নাম্বার 2 হচ্ছে যেটা বলতেছি, ডেফিনেটলি অকটেন ড্রিভেন গাড়ির সাথে যদি এলপিজি তুলনা করি, আমি তো বললাম যে 40 থেকে 45% আমরা কস্ট সেভিং করতে পারবো ক্যালোরিফিক ভ্যালু এবং প্রাইস এবং হচ্ছে অকটেন নাম্বার তুলনা করলে। আরেকটা কোশ্চেন মনে হয় ছিল, সেটা তুমি দেখো, তুমি যদি আর কোনো কোশ্চেন থাকে। না মানে মাইলেজের ব্যাপারটাও ভাই একটু বলেন, আপনি মাইলেজের ব্যাপার এবং প্রাইসিং এর ব্যাপারটা একটু বলেন ভাই। আচ্ছা, মাইলেজের ব্যাপারে আমি তোমাকে এখানে করে বাংলাদেশে যেটা হয় মাইলেজ যেটা বলি আমরা, ইভেন তুমি যদি হোন্ডা ভেহিকেলের ওয়েবসাইটেও যাও, ওয়েবসাইটে গেলে দেখবো বাংলাদেশে পার লিটারে ওদের ওয়েবসাইটে বলবে 18 থেকে 20 কিলোমিটার বা হাইব্রিড গাড়িতে যাবে বা এতে যাবে, বা হার্ডলি তুমি বাংলাদেশের হাইব্রিড গাড়িগুলো চালায় তুমি দেখবা 11 থেকে 12 কিলোমিটার হার্ডলি বেশি পাবা তুমি প্র্যাকটিক্যাল, আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো আমাদের যেটা হয়, তুমি অকটেন বলো সিএনজি বলো, সেগুলো থেকে 7 থেকে 8 কিলোমিটারই নর্মালি, যে 1500 সিসির গাড়িগুলোর ক্ষেত্রে বলতেছি। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলো হচ্ছে তোমার রোড কন্ডিশন দেখতে হবে, ট্রাফিক জ্যাম দেখতে হবে, কতক্ষণ বসে আছো হাইওয়েতে একরকম, আর হাইওয়ে তুমি একবারে গ্যাস নিতে পারবা 2100 টাকা, মানে 40 থেকে 45 লিটার, যেটা সিএনজিতে 15 মিটারের বেশি নিতে পারবা না, বা 3 টাইমস। মানে তুমি যদি আগে একবার গ্যাস নিতে হচ্ছে সপ্তাহে, এখানে তোমাকে প্রায় 3 সপ্তাহ বা 4 সপ্তাহ তোমাকে আর গ্যাস নিতে হবে না। সো কম্পেয়ার টু দ্যাট সেটা বলবো। আর অকটেন সেভিংস তো আমি বলেই দিলাম। অসাম। তো আমরা আমাদের আসলে লাইভ প্রোগ্রামের একেবারেই শেষ দিকে চলে এসেছি। তো আমরা একটু আব্দুর রহমান স্যারের কাছে আবার একটু জিজ্ঞাসা করতে চাই যে স্যার, এলপিজি পেশাজীবী যারা আছে, যারা এলপিজি সেক্টরে এখন কাজ করছে, এই যে লকডাউনের সময়টা সবাই ঘরে বসা আছে, হয়তো তাদের কাস্টমারদের সঙ্গে, ডিলারের সঙ্গে, ডিস্ট্রিবিউটরের সঙ্গে অথবা কোম্পানির মানুষের সঙ্গে হয়তো কমিউনিকেট করছে, বাট আপনার কাছে কি মনে হয় যারা এলপিজি সেক্টরে আছে, যারা এলপিজি সেক্টরে জব করছে, এই লকডাউনের সময়টাতে তাদের আসলে কি কি স্কিল ডেভেলপমেন্ট বা কি কি লার্নিং ইনিশিয়েটিভের সঙ্গে তাদের আসলে সম্পৃক্ত হওয়া উচিত, কি কি নতুন জিনিস আসলে তাদের শেখা উচিত, এই লকডাউনটাকে কিভাবে প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল ওয়েতে কাজে লাগানো যেতে পারে, এই সম্পর্কে যদি স্যার একটু বলতেন সবাইকে। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ নিয়াজ। লকডাউনের মধ্যে বকডাউন হওয়া যাবে না আর কি, লকডাউনের মধ্যে বকডাউন হয়ে গেলে আগানো যাবে না আর কি। সো আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, মানে বেসিক্যালি আমাদের লকডাউনটা শুরু হলো বোধহয় 26শে মার্চ থেকে, তাই না? তো 26শে মার্চ থেকে বেসিক্যালি, হ্যাঁ 25শে মার্চ বেসিক্যালি এরকম। তো প্রথম 3-4 দিন বেসিক্যালি আমরা সবাই মানে উই আর থিঙ্কিং যে আমরা কি করব, যে আমাদের মানে কি করা উচিত, মানে একটা অন্যরকম আমরা মানে উই আর ইউজড টু ওয়ার্কিং ইন এ ডাইনামিক এনভায়রনমেন্ট। হঠাৎ করে আমরা যেটা করেছিলাম আর কি, মানে প্রথম থেকে আমরা এই লকডাউনের আগেই ডে 1 থেকে আমরা একটা কাজ করেছি, যে আমাদের পুরো কোম্পানির সবাইকে আমরা আমাদের উইথ দ্য হেল্প অফ আওয়ার আইটি অ্যান্ড আওয়ার ডাইনামিক টিম
আমরা মাইক্রোসফট টিমে পুরো কোম্পানিটাকে আমরা অ্যাড করে নিই, আমাদের পুরা এলপিজি সেক্টরটাকে। এটা আমাদের একটা অদ্ভুত টুল, যেটা দিয়ে আমরা পুরা মানে 500 এমপ্লয়িজকে নেয়ার মতো আমরা লাইসেন্স নিয়ে ফেললাম। এবং দেখা গেল যে আমরা মানে প্রথম 1-2 দিন একটু সময় লাগলো, 4-5 দিন পরে থেকে আমরা আমরা নর্মাল হোম অফিসটাকে এনজয় করতেছিলাম, জাস্ট লাইক আমাদের নর্মাল অফিস। একটা জিনিস হচ্ছে সাইকোলজিক্যাল যে বিষয়টা, একটা অফিসে বসে কাজ করা আর একটা বাসায় কাজ করা, এই সাইকোলজিক্যাল একটা গ্যাপ তো থাকবেই। কিন্তু গোয়িং ফরওয়ার্ড আমরা দেখলাম যে আমরা মানে ধীরে ধীরে নিজেরা মোর ইউজ টু হওয়া শুরু করলাম। আমাদের প্রেজেন্টেশন, আমাদের ডিসকাশন, আমরা যতটুকু জানি মোস্ট অফ দ্য এলপিজি সেক্টরের প্ল্যান্ট গুলা রানিং, মানে ফ্যাক্টরি গুলো এখন যেহেতু রিটেইলে আমাদের একটা ডিমান্ড আছে, হাউস হোল্ডে গ্যাস দেওয়া হচ্ছে, সে কারণে অলমোস্ট সবগুলা ফ্যাক্টরি রানিং। এটা গেল একটা, যে আমরা কিভাবে ইউনিগ্যাসে আমাদের অফিসটাকে ডাইনামিক রেখেছি। ফর ইউর ইনফরমেশন, আমরা গত সপ্তাহ থেকে আমরা অবশ্য এখন মানে এফিশিয়েন্ট ওয়েতে 50% করে আমরা অফিস করছি এখন, উইদিন দিস কন্ট্রোলড ওয়েতে আমরা হাইজিন মেনটেন করে করছি। এখন আমরা আসি যে এই টাইমটাকে কিভাবে, অলরেডি প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গিয়েছে, টাইমটা কে কিভাবে কাজে লাগিয়েছে বা কিভাবে কাজে লাগানো সম্ভব। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট টাইম টু ডেভেলপ মাই পার্সোনাল পোর্টফোলিও। কেন আমি বলি যে মানুষ যখন ঘরে থাকে সে অনেকটাই রিল্যাক্স থাকে, সো এই রিল্যাক্স অবস্থায় যে কোনো জিনিসে কনসেন্ট্রেট করার সুবিধা। এবং আমরা জানি যে এখন প্রচুর সেমিনার, ওয়েবিনার হচ্ছে এবং এর অনেকগুলাই ফ্রি। ফেসবুক লাইভ হচ্ছে, যেগুলাই সেরকম বড় কোনো সাবস্ক্রিপশন নাই। তো এগুলোর মাধ্যমে অনেক কিছু শেখার একটা ভালো সুযোগ আছে। এরপরে আসি আমি যে টুলস এন্ড ট্যাকটিক্স, অনেকগুলা ট্রেনিং বিডি জবস থেকে শুরু করে আমি শিওর কর্পোরেট আস্ক এবং আদার্স সবার এই ট্রেনিং গুলো এখন অনলাইনে হচ্ছে। এই একটা সুযোগ আছে যে এই ট্রেনিং গুলো অনলাইনে করার, এবং আমি আমাদের প্রচুর কলিগদেরকে দেখতেছি যে তারা অনলাইন ট্রেনিং নিচ্ছে, সার্টিফিকেট গুলো লিঙ্কডইনে দিচ্ছে। এবং আমার মনে হয় যে এই টাইমটায় মানে কোভিড কি হবে, কোভিড এর ফিউচার কি হবে, এটা নিয়ে খুব বেশি মাত্রায় ভয় না করে আমরা একটু অপটিমিস্টিক হইতে যদি চিন্তা করি, আমরা সেফ সাইড মেনটেন করে যদি কাজগুলোকে আগায় নিয়ে যেতে পারি, আমাদের হোম অফিসের যে সেটআপ গুলা, তার সাথে রিলেটেড সফটওয়্যার এবং এই জিনিসগুলোর মধ্যে যত বেশি আমরা ইউজ টু হব, কারণ এই করোনা কিন্তু 1 মাস 2 মাস বা 1-2 দিনের বিষয় না, ইট উইল টেক লং টাইম। সে কেউ বলতেছে 1 ইয়ার, 2 ইয়ার, ইভেন 3 ইয়ার। হয়তো এত মেসিভ থাকবে না, কিন্তু থাকবে। তো আমাদেরকে মানে ওই জিনিসটাকে মাথায় রেখে যদি আমরা এই টুলস এন্ড ট্যাকটিক্স গুলা অ্যাপ্লাই করতে পারি এবং নিজের পার্সোনাল, আমরা জানি যে আমাদের উইকনেস গুলা কি। আমি হয়তো ভালো এক্সেল জানি না, আমি হয়তো ভালো অটোক্যাড জানি না, এর চেয়ে ভালো আর তো কোনো সময় নাই। অনলাইনে টিউটোরিয়াল নিয়ে আমি একটা টিচার ঠিক করে খুব ইজিলি এই জিনিসটা করতে পারি। সো আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট টাইম নিজেকে তৈরি করা, পোর্টফোলিওকে ডেভেলপ করা, যাতে করে যে এই অফিসটা যখন খুলে যাবে ডেফিনেটলি আমাকে কিন্তু কভার আপ করতে হবে। সো তারাই খুব ভালো কভার আপ করতে পারবে যারা প্রিপারেশনটা খুব ভালো নিবে। সো আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড প্রিপারেশনটা যদি ভালো থাকে, উই ক্যান ডু ওয়েল ইন দ্য কামিং টাইম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে আমি বিভিন্ন সেক্টরে, যেহেতু আমি সিভি রাইটিং প্রফেশনের সঙ্গে জড়িত, বিভিন্ন সেক্টরের অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় বা কথাবার্তা হয়, কিন্তু আসলে আমি সবচেয়ে বেশি আমার স্ট্রং নেটওয়ার্ক বা সবচেয়ে বেশি পরিচিত মানুষ, পরিচিত কলিগ সব কিন্তু আমার এলপিজি সেক্টরেই। সো এলপিজি সেক্টরেই আমি যতদিন জব করছি, আমিও এলপিজি সেক্টরে জব করছি। যত পরিচিত ভাইরা আছেন, মানে আব্দুর রহমান স্যার বলেন বা শুভাশিস ভাই বলেন, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা কিন্তু আমাদের লাইভে বলেছেন। এটার সঙ্গে জাস্ট আমি আর একটা ছোট্ট জিনিস যোগ করতে চাই এবং তারপরে শেষ করতে চাই, যেটা হচ্ছে গত 2 দিন আগে আমাদের সঙ্গে লাইভে এসেছিলেন মাইন্ড ম্যাপারের এজাজ স্যার, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্সের এজাজ স্যার। সো উনি একটা কথা বলছিলেন যে উনি যখন ওই যে লাইভ প্রোগ্রামে আসছেন, কিংবা উনি আবার 2-3টা লাইভ ফ্রি ট্রেনিং করাচ্ছেন। সো উনি বলছিলেন যে উনি ঘরের ভেতরে যখন লাইভে ফ্রি ট্রেনিং করাচ্ছেন, তখন কিন্তু উনি একটা আয়রন করা শার্ট পরছেন, উনি কিন্তু একটা স্যুট পরছেন, ইভেন উনি একটা জুতা মানে পলিশড শু, মানে একদম কমপ্লিটলি, মানে মানে স্যার যেটা বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে যে ঠিক উনি যদি আজকে 50 জন 100 জন মানুষের সামনে দাঁড়িয়ে প্রশিক্ষণ করালে ওনাকে ঠিক যেরকম দেখাতো, ওনাকে কেউ হয়তো সরাসরি দেখছে না, কিন্তু ওনার পায়ে কিন্তু তখনও জুতা মানে পলিশড শু এবং মোজা সবকিছু সহ উনি কিন্তু এটা করছেন। সো যেহেতু এলপিজি সেক্টরে আসলে আমাদের পরিচিত মানে কলিগ বলেন, পুরনো কলিগ, ভাই ব্রাদার অনেকেই আছেন এলপিজি সেক্টরে, তার অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, শুভাশিস ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছেন। আমি লাস্টে এইটুকুই বলবো যে আসলে এই টাইমটা হচ্ছে আমাদের সার্ভাইভ করার টাইম।
যেহেতু আমাদের বাহিরে বের হতে পারছি না, আমরা ঘরে বসে আছি, তো ঘরে বসে থেকে আমাদের কাজগুলো খুবই সিনসিয়ারলি করা উচিত, আগের চাইতে বেশি সিনসিয়ারলি করা উচিত। ওই 10টার দিকে বা 9টার দিকে ফোন দিলাম, স্যার আমি তো একটু ঘুমিয়েছিলাম, রাত্রে ঘুমাইতে দেরি হয়ে গেছে, হ্যাঁ, কিংবা ফোন দিছি স্যার আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য ফোন ধরতে পারি নাই, ব্যাক করতে পারি নাই। তো এই ধরনের ব্যাপারগুলো মানে এই সময় হলে এটা মানে আপনার ব্যক্তিগত পর্যায়েও যেমন সমস্যা হতে পারে, ক্যারিয়ারের জন্য সমস্যা হতে পারে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আব্দুর রহমান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুভাশিস ভাই, আপনাকেও ধন্যবাদ। আহ আপনাদের কি স্যার, আপনাদের কি দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু বলতে চান? আমি জাস্ট একটা কথাই বলবো যে মানে আল্লাহ দরবারে লাখো শুকরিয়া যে আমরা এমন একটা সেক্টরে কাজ করছি, এলপিজি। অনেক সেক্টর কিন্তু এর চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং অবস্থায় আছে। জি, তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ যে আমরা এত বিপদের মধ্যেও অ্যাটলিস্ট আমাদের রিটেইল দিয়ে আমরা সার্ভাইভ করতে পারছি, সেজন্য আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। শুভাশিস ভাই। শুভাশিস ভাই, শুনতে পাচ্ছেন ভাইয়া? শুভাশিস ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো। হ্যাঁ, ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু বলার থাকলে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার মনে হয় শুভাশিস ভাইয়ের সঙ্গে আমাদের লাইনটা মানে লাইনে হয়তো একটু ডিস্টার্ব হয়েছে, তো শুভাশিস ভাই সঙ্গে আমরা ডিসকানেক্ট হয়ে গিয়েছি। তো আমরা লাইভটা দীর্ঘায়িত না করি, আমরা আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু আমরা এই লাইভে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এই লাইভটা কর্পোরেট আজকের পেজে পাবেন এবং আমার পার্সোনাল প্রোফাইলে পাবেন, শুভাশিস ভাই পার্সোনাল প্রোফাইলেও পাবেন। সো পরবর্তীতে চাইলে আপনারা আবার এটা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।